আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কাজী নজরুলের কথাই কিন্তু আমরা সকলেই বিশ্বাসী, কারণ ঘরে বাইরে সব ক্ষেত্রেই নারীরা তাদের যোগ্যতার প্রমাণ রেখেছে, এবং যে নারীরা এই যোগ্যতার প্রমাণ রেখেছে মূলত তাদের নিয়েই আমাদের এই আয়োজন সেরা নারীর সেরা রান্না। এবং আজকের পর্বে সেরা নারী হিসেবে আমার সঙ্গে উপস্থিত আছেন সারওয়াত রেজা, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এক্সামস, ব্রিটিশ কাউন্সিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। এবং আজকে তো আপনার রেসিপিটা আমরা মজা করে খাবো, দর্শকরা দেখবেন, তারা হয়তো পরে ট্রাই করবেন এবং নিজেরাও সেটা দেখবেন কেমন লাগে খেতে। আসলে কি খাওয়াচ্ছেন আজকে আমাদেরকে? আজকে চিকেনের একটা আইটেম করছি, চিকেন সাতে। আচ্ছা, ওকে। আর এটার অনেকগুলো ভার্সন হয়, তার মধ্যে আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা একটু ইস্ট এশিয়ান ভার্সন, যেটা ইন্দোনেশিয়ান বলা যায়। আচ্ছা, এটা আমরা শুনবো ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি আছে। তার আগে যিনি খুব চমৎকার করে পরিবেশন করবেন, শেফ রাশেদ আহমেদ আছেন আমাদের সঙ্গে বরাবরের মতো। রাশেদ ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর সেরা নারী সেরা রান্নায় আসলে অবভিয়াসলি খুব ভালো থাকি, কারণ মজার মজার খাবার খাওয়া যায়। রান্না শুরুর আগে জানতে চাই কি কি উপাদান দিয়ে এই রান্নাটি করতে হবে। আগেই বলেছি এটা চিকেনের একটা আইটেম, সেজন্য আমরা প্রথমে নিয়েছি চিকেন ব্রেস্ট, এটাকে বোনলেস করে নেওয়া হয়েছে। এই সাথে আছে আদা রসুন বাটা, মধু, অল স্পাইসেস, সাদা গোলমরিচের গুঁড়া, আর ইন্দোনেশিয়ান ফুড যেহেতু সেজন্য নারকেলের দুধ আছে এখানে, লবণ, মরিচের গুঁড়া এবং লেবু। আচ্ছা, এবং তেল তো বরাবর মতো থাকতেই হবে। প্রথমে চিকেন ব্রেস্টটাকে যেটা বোনলেস করে নেওয়া হয় এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, স্ট্রাইপ করে নিতে হবে। রাশেদ ভাই করতে থাকুক, এই ফাঁকে আমরা একটু গল্প করি। আজকে সকালে কি সম্ভব হয়েছে নিজের বাসায় রান্না করা? এটা আসলে প্রতিদিনকার রান্নাটা সম্ভব হয় না, এই জন্যই হয়তো অনেক বেশি প্যাশনেট থাকি রান্নার জন্য, যেহেতু প্রতিদিন করতে হয় না। আজকে সকালে হয় নাই, কিন্তু গত বেশ অনেক দিন ছুটি ছিল, 10 দিন ছুটি ছিল বছর শেষ উপলক্ষে, সেই জন্য 10 দিনে মোটামুটি বাচ্চারা যেটা যেটা খেতে চায় যতটুকু সম্ভব করে দিয়েছি। আপনি কিন্তু মেকআপ রুমে বসে বসে আমাকে বলছিলেন গাজরের হালুয়ার কথা, আপনি বিশেষভাবে সেই হালুয়াটি তৈরি করেন, সেটার রেসিপিটা যদি একটু এটার ফাঁকে গল্পে বলে দিতেন। আমি বলবো যে হিস্ট্রিটা একটু বললে বোধহয় ভালো লাগবে। এটা একেবারেই আমার বিয়ের পরের কথা। যখন একদম রান্না পারি না বলতেই, একদম শুরুর দিকে, বিয়ের পরপরই আমি আমার হাজব্যান্ডের সাথে ইংল্যান্ডে চলে যাই, ও পিএইচডি করতে ইংল্যান্ডে চলে গিয়েছিলাম। তখন আমরা একসাথে, তখন যেটা হয় দুইজনের টোনাটুনির সংসার, যাই কিনি তাই বাড়তি। আর তখন যেহেতু স্টুডেন্ট ছিলাম, সেই জন্য আমরা একটু মানে ফার্মার্স মার্কেটে যেখানে কম দামে অনেক বেশি কিছু পাওয়া যায় সেটা আমরা শুনবো। তার আগে দেখি এখন রাশেদ ভাই কি করছে। আচ্ছা, আমি ম্যারিনেশনের জন্য প্রথমে আমি লেমন জুসটা এটা করে নিচ্ছি। লেমন জুসটা করার পরে এখানে আমি সব মশলাগুলো আমি এটাতে অ্যাড করব। অ্যাড করার পরে আমি চিকেনটা ম্যারিনেশন করব। আচ্ছা, ওকে। মশলাগুলো কি সবগুলো দিতে হবে, মানে নারকেলের দুধটাও কি এখনই দিয়ে দিবেন? এখনই দিয়ে দিব এটা আমি। আচ্ছা, রাশেদ ভাই করতে থাকুক, আমরা টুনাটুনি সংসারে গল্প শুনি। আচ্ছা, সেখানে একবার আমি 1 পাউন্ডে এতগুলো গাজর কিনে নিয়ে আসলাম বাজার থেকে, এবং অনেক গাজর। সেই গাজর দিয়ে যে কি করব বুঝতে পারছিলাম না। কি হচ্ছে এখন রাশেদ ভাই? ও গল্পের ফাঁকে ফাঁকে আমাদেরকে একটু দেখতে হচ্ছে। না, অবশ্যই। হ্যাঁ, এটা পরিমাণ কতটুকু দিতে হবে? এটা আমি 2 টিস্পুন দিয়েছি এখানে আদা রসুন বাটা। ওকে। আর এখানে চিলি পাউডার। চিলি পাউডার আমি 1 টিস্পুন দিয়েছি। আচ্ছা। সল্ট আমি স্বাদ মতো দিচ্ছি। এটা কারি পাউডার। কারি পাউডার আমি 2 টিস্পুন দিচ্ছি। এখন যে নারকেলের যে দুধটা, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। আচ্ছা, এটা কি পরিমাণের উপর ডিপেন্ড করে? এটা পরিমাণ, এটা অ্যাকচুয়ালি চিকেনের পরিমাণের উপর ডিপেন্ড করে এটা। এই মধুটা যে ব্যবহার করছেন আপা, মধু ছাড়া কি অন্য কিছু ব্যবহার করা যেত? এখানে এই রেসিপির সাথে মধুটা ব্যবহার করতাম। সুগারটা একটু ডিফারেন্ট, মিষ্টি ফ্লেভার আছে, সেই কারণে মধুটা দেয়া হয়। আর এছাড়া যদি মধু কেউ না দিতে চায়, একটু সুগার দিলেও কাছাকাছি যাবে, বাট ওই ফ্লেভারটা আসবে না। এটার সাথে চাইলে আমরা তেঁতুলের যে জুসটা, এটাও আমরা দিতে পারি, বাট এটা এখন দিচ্ছি না। এটা একটু লোকাল ভার্সন হয়ে যাবে, লোকাল ভার্সন হয়ে যাবে। আমরা কি এখানে মানে লবঙ্গ বা গরম মশলা, যদি গরম মশলাটা দিলে বাংলাদেশি ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন হবে, সেখানে আমরা নারকেলের দুধ না দিয়ে টক দই ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের দেশীয় ফুডের মতো হবে। হোয়াইট পেপারটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন।
এটা আমি হচ্ছে এখন 5 মিনিটসের মধ্যে এটা মেরিনেশন করে। তাহলে আমরা দুজন মিলে এবার টোনাটনের সংসারের গল্প শুনি। যে গল্পে ছিলাম, অনেক গাজর কিনে নিয়ে আসলেন, তারপরে কি করব? ওইটাকে কি করব চিন্তা করে ওটাকে গ্রেট করে, খুব ফাইন গ্রেট করে, অনেক দুধ ছিল বাসায়, দুধে ঢেলে সিদ্ধ করতে বসাই দিলাম। আচ্ছা, দুধ দিয়ে সিদ্ধ করছেন? দুধ দিয়ে গাজরটা, গ্রেট করা গাজর, গ্রেটেড গাজরটা সিদ্ধ করছি। সিদ্ধ করে এখন কি মনে করে বাসায় যা যা ছিল সব মেশানো শুরু করলাম। তার মধ্যে চিনি মেশালাম, অনেকখানি ঘি মেশালাম, অনেক পেস্তা বাদাম ছিল, কাঠবাদাম ছিল, সবই চপ টপ করে মেশানোর পরে ওটাকে ভোনার পরে ওটা অসাধারণ একটা মজার খাবার চলে আসলো। তারপরে আমাকে ওইখানে নেইবাররা যারা, তারাও ডাকা শুরু করলো যে তুমি কি জানি একটা বানিয়েছিলে সেদিন, আমার বাসায় এসে একটু বানিয়ে দিয়ে যাও তো। এখনো কি রেগুলার ওটা বানানো হয় বা মাঝে মধ্যে? হ্যাঁ, ওইটা মাঝে মধ্যে আমার বাসায় মেহমান থাকলে আমি চেষ্টা করি ওইটা বানানোর, কারণ ওটা যেই একবার খেয়েছে সেটা বলছে ওটা ক্লাসিক একটা গাজরের হালুয়া হয়। আমার গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। রাশেদ ভাই, এমনিতেই মিষ্টি ফুডের প্রতি আমার লোভটা অনেক বেশি, আর গাজরের হালুয়া অনেক টেস্টি, কারণ আলাদা একটা ফ্লেভার থাকে। আলাদা একটা আমার একটা ক্যাচ, যেটা গাজরের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে না থাকে ওটার জন্য আমি একটু অরেঞ্জ দেই, আস্ত অরেঞ্জ দেই, ইনক্লুডিং পিল, তার সাথে লেমন জুস দেই আমি, যার কারণে ওইটা একটা লেমন অরেঞ্জ ফ্লেভার গাজরের হালুয়া হয়। আচ্ছা, যদি আমরা ওই ফ্লেভারটা না দিই তাহলে আসলে কেমন? গাজরের একটা গন্ধ আছে, ওটা অনেকে পছন্দ করে না, কিন্তু ওইটা গাজরের সাথে ওই লেমন বা অরেঞ্জ ফ্লেভারটা খুব ভালো যায়। এটাই হচ্ছে বলা যায় ক্যাচ। একদম মানে ডিফারেন্ট, অন্যদের চাইতে আলাদা। অন্যদের চাইতে আচ্ছা, অন্য সময় যদি আবার দেখা হয় তাহলে হয়তো আমরা গাজরের হালুয়াটা ট্রাই করব। রাশেদ ভাই, কি অবস্থা আপনার? এই তো আমার মেরিনেশন করা অলমোস্ট শেষ। তো আমি এখন এটাকে হচ্ছে ভেজে নেব। আমি চাই আমি এটাকে ব্যাম্বু স্টিকে এটা গেঁথে নেব, বাট এটা আমি ব্যাম্বু স্টিকে গেঁথে নিচ্ছি না, আমি হচ্ছে ডাইরেক্টলি ভেজে নিচ্ছি। এটা ডাইরেক্টলি ভেজে নিচ্ছেন। রাশেদ ভাই, আপনি ভালো করে প্রিপারেশন নিতে থাকুন ভাজার, আমি ছোট্ট করে বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। দর্শক, সেরা নারী সেরা রান্নায় নিয়ে নিচ্ছি একটু বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমার সঙ্গে আছেন সেরা নারী হিসেবে সারওয়াত রেজা এবং শেফ রাশেদ আহমেদ। আমরা বিরতি থেকে ফিরে এলাম, এবার আমাদের রান্নার কাজ শুরু করব। রাশেদ ভাই, তেলের পরিমাণটা কতটুকু হবে? 1 টিস্পুনের মতো আমি এখানে অয়েল দিয়েছি। আচ্ছা, একদম হালকা তেলে। এটা কি অনেক অল্প পরিমাণ তেলে ভাজতে হবে? তার মানে খুব একটা অনেকে দেখা যায় তেল ভয় পায় যে না, অনেক তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। যে কোনো ধরনের সটেড ফুডই কিন্তু খুব কম তেলে কম সময় ভাজতে হয়। আর চিকেন সটে অবভিয়াসলি ওই একই প্রসেস ফলো করেই করা হচ্ছে। এতে তেলের পরিমাণটা একেবারেই কম থাকে। অনেকে তেল স্প্রে করেও নিতে পারে যাতে পরিমাণটা কমে যায় আরো। আমরা এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, অন্য কি তেল দেওয়া যাবে এখানে? যাদের সয়াবিন তেলে প্রবলেম আছে বা যারা একটু হেলথ কনসিয়াস, তারা কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে পারে। অলিভ অয়েল পরিমাণটা আরো কম লাগে। আসলে করতে থাকুক, আমরা আবার একটু গল্পে চলে যাই। আপনার বেড়ে ওঠার গল্প জানতে চাই। আমার জন্ম যশোরে, আমার মা ছিল গভর্নমেন্ট কলেজের টিচার, তো সেই সূত্রেই যশোরে আমরা ছিলাম। আমার পোস্টিং ছিল যশোরে। আমি এসএসসি পাশ করেছি দাউদ পাবলিক স্কুল থেকে যশোরে। সেখানে তারপরে এসএসসি কমপ্লিট করে দেন আমি বিকারণের সাথে ভর্তি হয়েছি ঢাকায় কলেজ থেকে, দেন ঢাকা ইউনিভার্সিটি। তারপরে বিয়ের পরে দেশের বাইরে চলে গেলাম, ইউকেতে পড়াশোনা করেছি। ওখানে কোন সাবজেক্টে? ওখানে আমি ইনফরমেশন স্টাডিজে এমএসসি করেছি লাভপুর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তারপর ফিরে আসলাম। ফিরে এসেই ইনফ্যাক্ট আমার ফার্স্ট বেবি, সাথে সেই অবস্থাতেই কাজে যোগদান করলাম। করে এখন ব্যক্তিগত জীবনে আমার 2টা ছেলে। আচ্ছা, বড়টা 16+, ছোটটা 13। আচ্ছা, সো এই নিয়ে সংসার। এবং আমার যেটা গল্প হচ্ছিল যে আবারও কালকেই হয়তো বা নোয়াখালীতে যাবেন, অন্য একটি কলেজে যাবেন, এবং অনেক ব্যস্ত থাকতে হয়, চাকরির ফাঁকে অন্য জায়গায় সময় দিতে হয়, মানে কাজের বাইরে যেটা বলছিলেন আপনি, কিন্তু আপনি এটাকে অনেক বেশি এনজয় করেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই, কাজ সম্পর্কে। হ্যাঁ, যেটা গল্প করছিলাম আমরা একটু আগে, যে মানুষের সাথে কথা বলা, নতুন জায়গায় যাওয়া, আমি অনেক বেশি এক্সট্রোভার্ট। তাই এক্সট্রোভার্টদের জন্য সবসময় কিন্তু সব চাকরি অ্যাপ্রোপ্রিয়েট না। আমার জন্য আমি অনেক ভাগ্যবান বলবো যে আমি যে কাজটা করি পুরোটাই এক্সট্রোভার্টদের জন্য, কোনো ইন্ট্রোভার্ট এটা করে মজা পেত না। যেমন আজকে হয়তো আপনাদের এখানে আসলাম, আপনার সাথে অনেক গল্প করছি, কালকে চলে যাব নোয়াখালী ইউনিভার্সিটিতে, ওখানে আরো সারাদিন কাজ আছে। তা এটা আসলে কাজের পার্ট হওয়াতে আমি অনেক বেশি মজা করে কাজ করি, উপভোগ করতে পারছি কাজটাকে। এই জন্য কখনো টায়ার্ডনেস বলে যেটা থাকে ওইটা হয়তো আসে না আমার মধ্যে। আর আমি খুব প্রাউড যে আমার বাচ্চারা খুব এনজয় করে যে তাদের মা কাজ করে।
রাশেদ ভাই কি অবস্থা এখন? আপনি আপনি অন্য সাইডে উল্টে দিয়েছেন, আমি দেখছিলাম কথার স্লো ফাঁকে। হিটে আমি এটা ভেজে নিচ্ছি। এবং এটা খুব এক সাইড তাড়াতাড়ি হয়ে করে। যায়। আমার একটা বিষয় জানার ছিল, আপনি তখন বলছিলেন যে রান্নার বাইরে রান্নাটাও একটা ওয়ান কাইন্ড অফ শখ, যেহেতু প্রতিদিন করা হয় না, নিয়মিত করার সুযোগটা পান না কাজের ব্যস্ততায়, কিন্তু সেলাই করতে ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ, সেলাই আমার ছিল একটা স্ট্রেস রিলিফ, একটা টুল ছিল। যেটা আমার মনে হয় যে যাদের যদি একটা শখ থাকে, শখটা কিন্তু শুধুমাত্র ওই কাজটা যে করি সেটা না, আমার স্ট্রেস সব রিলিফ হয়ে যায় শখের কাজটা করলে। তা আমার ছিল নিডল ওয়ার্ক। তা আমি যখন অনেক ছোটবেলা থেকেই হয়তো নিজের জামা কাপড় নিজে স্টিচ করতাম, একটু ফুল তুলতাম, বান্ধবীদের করে দিতাম। তারপরে দেখা গেল যে এটা ক্রস স্টিচের দিকে আমি মুভ করে গেছিলাম। ইউকেতে থাকতে আমার প্রচুর সময় ছিল না, কিন্তু যতটুকুই ছিল ততটুকুই মনে হতো যে একটু কাজে লাগাই। তো ওখান থেকেই আমি ওদের ওখানে লাইব্রেরি থেকে বই নিয়ে ওদের প্রজেক্টগুলো করতাম। এখনো আমার বাসায় প্রায় 7টা প্রজেক্ট করা আছে। দেশে ফিরে এসে যখনই ট্রাভেল করতাম, লাউঞ্জে বসে, ফ্লাইটের মধ্যে লং ফ্লাইট যেগুলো, সেগুলোতে বসে বসে অন্য কিছু না করে সেলাই করতাম আমি। এই গল্প আরও শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, নিয়ে নিচ্ছি সেরা নারী সেরা রান্নায় আরও একটি বিরতি, ফিরে আসছে এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন সেরা নারী হিসেবে সারওয়াত রেজা এবং শেফ রাশেদ আহমেদ। ফিরে এলাম। রাশেদ ভাই, কতক্ষণ লাগতে পারে আর সময় আমাদের? এটা আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওকে, 2 থেকে 3 মিনিটে। আপা, একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই যে কি কি কাজ করছেন এখন? এখন যেহেতু আপনি পরিচয় দিয়েছেন, এক্সামিনেশন সার্ভিসেসে কাজ করছি ব্রিটিশ কাউন্সিলে। আমরা তো স্কুল এক্সামগুলো যেগুলো ও লেভেল, এ লেভেল, ইউকে বোর্ডের সাথে কাজ করি, ছেলেমেয়েদের হেল্প করছি আমরা ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়তে। সেকেন্ড হচ্ছে আমাদের বড় একটা কাজ IELTS। আচ্ছা, সো এখন অনেক ছেলে মেয়ে কিন্তু হাইয়ার এডুকেশনের জন্য দেশের বাইরে পড়তে চায়। তা ফার্স্ট স্টেপটা হচ্ছে IELTS করে যেতে হবে। তা আমরা একটু ব্রিটিশ কাউন্সিল থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একদম তাদের প্রিপারেশন থেকে শুরু করে তাদের অনেক সময় প্লেসমেন্ট পর্যন্ত, কারণ কয়েকদিন পরেই আমাদের ইউকে এডুকেশন ফেয়ার আসছে, সেখানে কিন্তু আমরা ইউকে ইউনিভার্সিটির সাথে আলাপ করিয়ে দিব তাদেরকে তারা IELTS করে কিভাবে দেশের বাইরে পড়তে যেতে পারে। 2007 সালে আপনি জয়েন করেছিলেন ব্রিটিশ কাউন্সিল, এবং প্রায় 13 বছর পার হয়ে গেছে, 13-14 বছর। তো তার আগে কি কোথায় কাজ করতেন? আমি ইংল্যান্ড থেকে ফিরে এসেই আমি জয়েন করেছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। প্রফেশনাল লাইফে আমি প্রফেশনাল লাইব্রেরিয়ান, সো সেইখান থেকে কিন্তু আমি কমার্শিয়াল সেক্টরে চলে আসছি। সো আমার পড়াশোনা এবং কাজটা শুরুই কিন্তু লাইব্রেরি থেকে। আচ্ছা, আমি ওখানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে 4 বছর কাজ করেছি, তারপরে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির দায়িত্বে ছিলাম আরও 11 বছর। অনেক লম্বা সময়। অনেক লম্বা সময়। এবং তার মানে বইয়ের সঙ্গে কিন্তু আপনার খুব চমৎকার একটা সূক্ষ্মতা আছে। অনেক ভালোবাসা। বই পড়তে তো প্রথমে ভালোবাসতাম অনেক, একদম নাক মুখ ডুবিয়ে বই পড়তাম, বাংলা ইংরেজি অনেকটা হয়ে গেছে। বই পড়ার গল্প শুনবো। রাশেদ ভাই, আমাকে কি কোনো হেল্প করতে হবে আপনাকে? আমার জাস্ট একটু প্লেটটা লাগবে বই পরিবেশন করার জন্য। থ্যাংক ইউ। জিভে জল এসে যাচ্ছে খাওয়ার জন্য। এখন কি বই পড়া হয়? এখন বই পড়ার থেকে বেশি বলা হয় বই পড়ো। হ্যাঁ, সবাইকে বই পড়া। সবাইকে। কি বই পড়তে ভালোবাসতেন? কার লেখা বই? আগে তো সব ধরনের বই পড়তাম, যাকে বলে নাক মুখ ডুবিয়ে পড়া। বাংলাটা বেশি পছন্দ করতাম, ইংরেজিটা বিদেশি ভাষা বলে হয়তো ওই মজাটা অত পেতাম না। কিন্তু আমার মনে হয় যে সমরেশ থেকে শুরু করে আমাদের দেশের লেখক যারা আছে, ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এদের তো ডাই হার্ট ফ্যান ছিলাম তখন প্রত্যেকে আমরা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমাদের একটা লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরি। তার একটা শেলফ ভরা শুধু বাংলাদেশি বই ছিল। তো ওইটা আমার মনে হয় আমি 3 বছরে শেষ করে তারপরে এসেছি। একটা ছোট্ট করে হাততালি দিলাম আমি আপনার জন্য। যারা দেখছে তারা কিন্তু অনুপ্রাণিত হবে যে বই পড়া প্রত্যেকের জন্য দরকার, জরুরি। এবং শুধু ফিকশন বই না, নন ফিকশন বই পড়াটাও দরকার। একদম। রাশেদ ভাই, এটার সঙ্গে আর কি কি আমরা এবার মিলাবো, নাকি হয়ে গেছে আর কিছু দিচ্ছি না? রেডি হয়েছে এটার সাথে হচ্ছে আমরা এটার সাথে বেসিক্যালি যেটা যায় পিনাট সস, বাট আমাদের সময় স্বল্পতার জন্য আমরা পিনাট সসটা এখানে অ্যাড করিনি। হ্যাঁ, এটা এমনিতেও অনেক মজা, পিনাট সস মিস করবে না কেউ। হয়ে গেল চিকেন সাতে। এটা মোটামুটি একটা কমপ্লিট ফুড, কারণ প্রোটিন আছে, এটার সাথে কিন্তু সালাদও যাচ্ছে। হ্যাঁ, সো অনেকেই শুধু প্রোটিন চিন্তা করে যে শুধু প্রোটিনের সাথে আরও কিছু থাকলে ভালো হয়।
যারা আপনার মতো হতে চায়, ঘরে বাইরে সমানভাবে কাজ করবে এবং একই সঙ্গে নিজের যে বিষয়টি পছন্দ সেই বিষয়ে তারা কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই উপদেশ, নিজের স্কিলকে ডেভেলপ করা খুব জরুরি। পড়াশোনা এবং পড়াশোনার পাশাপাশি অন্য যে ধরনের স্কিলগুলো আছে, যেমন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কম্পিউটার, আইটি সেক্টরে, তাহলে আমার মনে হয় ঘরে বাইরে আমরা এখনও অনেক দূর গেছি, আরও যেতে পারবো। একদম ঠিক তাই। খাবার রেডি, তৈরি হয়ে গেছে। রাশেদ ভাই, আমাদের চিকেন সাথে রেডি। থ্যাংক ইউ। অসাধারণ একটা ডিশ, নিজেরটা বলে বলছি না, খেলে আরও বুঝতে পারবো। চমৎকার ঘ্রাণ আসছে, চিকেন সাথে হয়ে গেল তৈরি। দর্শক, আপনারাও কিন্তু ঘরে বসে ফ্রি সময়ে তৈরি করতে পারেন, বা বাসায় যদি কোনো অতিথি আসে তাকেও কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন চিকেন সাথে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গেস্টকে নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তবে আমরা তিনজন এখন কিন্তু খাবারটা ট্রাই করব। চলে আসুন।